চলুন আজ আমরা এমন একটা জগতের কথা বলি যেটা আমাদের চারপাশে থেকেও আমরা দেখতে পাই না, মানে আমাদের চোখের সামনেই রয়েছে কিন্তু পুরোপুরি অদৃশ্য। ভাবুন তো একবার, এক ফোঁটা পানির মধ্যে বা ধরুন আমাদের ত্বকের উপরেই একটা আস্ত জগৎ লুকিয়ে আছে। তো কারা থাকে এই অদৃশ্য জগতে? এদেরকে আমরা বলি অণুজীব। আর মজার ব্যাপার হলো, পৃথিবীতে প্রাণের শুরুটা কিন্তু এদের হাত ধরেই হয়েছিল। ভাইরাস, ব্যাকটেরিয়া থেকে শুরু করে ছত্রাক, শৈবাল, কি নেই সেখানে। আমাদের একেবারে চোখের সামনেই যেন এক বিশাল বিচিত্র সাম্রাজ্য। তাহলে চলুন এই যে আণুবীক্ষণিক জগৎ, এর বাসিন্দাদের সাথে একটু চেনা পরিচয় করা যাক। কারা এরা, আমাদের এই অদৃশ্য প্রতিবেশীরা? এই অণুজীবদের মধ্যে কিন্তু অনেকগুলো দল আছে যাদেরকে বিজ্ঞানীরা গবেষণা করেন, যেমন ধরুন ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল, অ্যামিবা। এদের মধ্যে আবার ভাইরাস বা ব্যাকটেরিয়ার মতো কিছু সদস্য তো এতই ছোট যে এদের দেখতে হলে কিন্তু শক্তিশালী অণুবীক্ষণ যন্ত্র ছাড়া আর কোনো উপায় নেই। যেহেতু এরাই ছিল পৃথিবীর প্রথম জীব, তাই এদেরকে আদিজীবও বলা হয়, মানে প্রিমিটিভ লাইফ। নামটা শুনলেই বোঝা যায় এদের ইতিহাস কতটা পুরনো। জীবন শুরুর সেই প্রথম দিকের গল্পটা তো আসলে এদেরকে দিয়েই শুরু হয়েছিল। ভাবলে কিন্তু বেশ অবাক লাগে, তাই না? আচ্ছা, এই যে এত বড় একটা জগৎ, এটাকে সহজে বোঝার জন্য বিজ্ঞানীরা একটা দারুণ কাজ করেছেন। তারা সব অণুজীবকে মোট 3টা আলাদা রাজ্যে ভাগ করে নিয়েছেন, অনেকটা ম্যাপের মতো, যাতে আমরা সহজেই পথ খুঁজে পাই। প্রথম রাজ্যটা হলো অ্যাকেরিওটা, মানে অকোষীয়। এখানকার বাসিন্দারা হলো সবচেয়ে ছোট, এতটাই ছোট যে এদেরকে ঠিক কোষ বলাই যায় না। সাধারণ মাইক্রোস্কোপে তো এদের দেখার প্রশ্নই ওঠে না, এদের জন্য লাগে ইলেকট্রন মাইক্রোস্কোপ। আর এর সবচেয়ে ভালো উদাহরণ হলো ভাইরাস। এরপর আসছে দ্বিতীয় রাজ্য প্রোক্যারিওটা। এদের কোষের গঠনটা বেশ সরল, মানে কোষের ভেতরে কোনো সুগঠিত নিউক্লিয়াস বা কন্ট্রোল সেন্টার থাকে না। এই রাজ্যের সবচেয়ে পরিচিত সদস্য হল ব্যাকটেরিয়া। আর সবশেষে 3 নম্বর রাজ্যটা হল ইউক্যারিওটা। এখানকার অণুজীবদের কোষ কিন্তু বেশ জটিল, অনেকটাই আমাদের নিজেদের কোষের মতো, মানে এদের কোষে একটা সুগঠিত নিউক্লিয়াস থাকে। শৈবাল, ছত্রাক, প্রোটোজোয়া, এরা সবাই এই দলেই পড়ে। দেখুন, এই টেবিলে খুব সুন্দর করে 3টা রাজ্যের মধ্যে পার্থক্যগুলো দেখানো হয়েছে। কোনটা অকোষীয়, কোনটা নিউক্লিয়াস নেই, আবার কোনটার আছে। এই মৌলিক বিষয়গুলো একবার বুঝে ফেললে পুরো অণুজীবের জগৎটা বোঝা কিন্তু অনেক সহজ হয়ে যায়। আচ্ছা, রাজ্যগুলো তো চেনা হলো। এবার চলুন এই জগতের সবচেয়ে পরিচিত এবং হয়তো সবচেয়ে কুখ্যাত সদস্যকে নিয়ে একটু বিস্তারিত কথা বলি। হ্যাঁ, আমি ভাইরাসের কথাই বলছি। ভাইরাসের গঠন কিন্তু অবিশ্বাস্য রকমের সরল। জীব হিসেবে এদেরকে গণ্য করা যায় কিনা তা নিয়েও বিতর্ক আছে, কারণ এদের কোনো কোষপ্রাচীর, প্লাজমা মেমব্রেন বা নিউক্লিয়াস এরকম কিছুই নেই। আছে শুধু একটা প্রোটিনের খোলস আর তার ভেতরে জেনেটিক উপাদান, ডিএনএ অথবা আরএনএ, ব্যাস এটুকুই। আর এখানেই আসল ব্যাপারটা। ভাইরাসের একটা দ্বৈত সত্তা আছে। কোনো জীবন্ত কোষের বাইরে এরা একদম জড় পদার্থের মতো, প্রাণের কোনো লক্ষণই দেখায় না। কিন্তু যেই মুহূর্তে এরা একটা জীবন্ত কোষ খুঁজে পায়, তখন সেটাকে দখল করে নেয়। ঠিক এই কারণেই ভাইরাসকে বলা হয় প্রকৃত পরজীবী। ভাইরাসের এই পরজীবী স্বভাবের একটা দারুণ উদাহরণ হল ব্যাকটেরিওফাজ। এটা এমন এক ধরনের ভাইরাস যা শুধু ব্যাকটেরিয়াকে আক্রমণ করে। এর গঠনটা দেখুন, মাথার মধ্যে ডিএনএ, তারপর কলর, লেজ আর ওই আকশির মতো লেজ তন্তুগুলো। সবকিছু যেন একদম নিখুঁতভাবে ডিজাইন করা হয়েছে শুধুমাত্র পোষক কোষকে খুঁজে বের করে তার ভেতরে নিজের জেনেটিক উপাদান ঢুকিয়ে দেওয়ার জন্য। আর এদের চেহারাও কিন্তু নানা রকমের হয়। কিছু ভাইরাস দেখতে গোলাকার, কিছু লম্বা দণ্ডাকার, আবার কিছু দেখতে একদম ব্যাঙাছির মতো। প্রত্যেকটা আকৃতি কিন্তু তাদের নির্দিষ্ট কাজ করার জন্য একেবারে পারফেক্টলি তৈরি। দেখতে এত সরল হয়েও এই ভাইরাস কিন্তু মানুষ আর উদ্ভিদের অনেক পরিচিত রোগের কারণ। আমাদের যে সাধারণ সর্দিকাশি হয় বা ধরুন ইনফ্লুয়েঞ্জা, হাম, এগুলো সবই ভাইরাসের কীর্তি। শুধু তাই না, উদ্ভিদেরও নানা রকম রোগ, যেমন ধানের টুংরো রোগ বা তামাকের মোজাইক রোগ, এগুলোর জন্যও কিন্তু ভাইরাসই দায়ী। তো ভাইরাসকে নিয়ে এত কথা শোনার পর মনে হতেই পারে এই অণুজীবগুলো বুঝি সবাই আমাদের শত্রু। কিন্তু প্রশ্ন হলো, এটাই কি পুরো ছবিটা? সব অণুজীবই কি ক্ষতিকর? চলুন এবার গল্পের অন্য পিঠটা দেখা যাক, কারণ এই অদৃশ্য জগতে যেমন ভিলেন আছে, তেমনি কিন্তু অনেক হিরোও আছে, যারা নীরবে আমাদের উপকার করে চলেছে।
মজার ব্যাপার হলো যে বই থেকেই আমরা ভাইরাসের ক্ষতিকর দিকগুলো জানলাম সেখানেই কিন্তু বলা আছে যে বেশিরভাগ অণুজীবী আসলে আমাদের জন্য ভীষণ উপকারী, ক্ষতিকর অণুজীবের সংখ্যাটা বরং ব্যতিক্রম। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা অণুজীবদের সম্পর্কে ঠিক কী ধারণা পেতে পারি? বাস্তবতা হল এই জগৎটা সাদা কালো নয়। এখানে ভালো আর মন্দের কোনো সরল গল্প নেই। এটা আসলে একটা জটিল ভারসাম্যের ব্যাপার। একদিকে যেমন কিছু অণুজীব মানুষ, পশু পাখি আর উদ্ভিদের রোগ তৈরি করে, ঠিক তেমনি অন্যদিকে অসংখ্য অণুজীব আছে যারা আমাদের পরিবেশের জন্য, এমনকি আমাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য। আসলে অণুজীবদের এই গল্পটা তো জীবনেরই গল্প। এখানে সংঘাত আছে, আবার সহযোগিতাও আছে, আর এই দুয়ের মেল বন্ধনেই আমাদের এই দৃশ্যমান জগৎটা টিকে আছে। তাই শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই থেকে যায়, এই যে বিশাল অদৃশ্য একটা জগৎ, এর ভেতরের সূক্ষ্ম ভারসাম্যটা ঠিক কীভাবে আমাদের এই চেনা দৃশ্যমান জগৎটাকে নিয়ন্ত্রণ করছে আর নতুন রূপ দিচ্ছে?